দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। দর্শক, একটা সময় ছিল যে লেনদেন এবং কেনাকাটা সব নগদ টাকায় হতো, কিন্তু এখন আমরা দেখছি যে সময়ের পরিবর্তনে নগদ টাকার পাশাপাশি এখন লেনদেন কিংবা কেনাকাটা সেটি হচ্ছে অনেক সময় ক্যাশবিহীন, অর্থাৎ নগদ টাকাবিহীন। সেটি করা হচ্ছে অনেক সময় মোবাইলের মাধ্যমে, আবার অনেক সময় এক ব্যাংকের মাধ্যমে অন্য ব্যাংকে কিংবা অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে অনলাইনের মাধ্যমে। তাছাড়া সম্প্রতি বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে কিউআর কোডের মাধ্যমেও কিন্তু এই লেনদেন করা যাচ্ছে। তো এই যে বাংলাদেশের যে নগদ টাকার মাধ্যমে লেনদেন কিংবা কেনাকাটার সিস্টেম থেকে যে ডিজিটাল অর্থনীতির দিকে যে রূপান্তর, অর্থাৎ নগদ টাকাবিহীন যে লেনদেন ব্যবস্থার দিকে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটি নিয়ে এখন কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তো বাংলাদেশে আসলে এটি কতখানি সম্ভব, কিংবা সেটি করতে গিয়ে নতুন করে কি কি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বা কি কি চ্যালেঞ্জ থাকবে সেখানে, সেসব নিয়ে আমরা সাজিয়েছি আজকের আলোচনার বিষয়। আজ আমাদের সঙ্গে আলোচনায় উপস্থিত আছেন অতিথি হিসেবে ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, এই যে আজকের যে আমাদের আলোচনার বিষয়ে ক্যাশলেস ব্যাংকিং, অর্থাৎ নগদবিহীন যে লেনদেন বা ব্যাংকিং ব্যবস্থা, তো সাধারণত আমরা কি দেখি যে ব্যাংকে গেলেই আমরা দেখি যে টাকা গুনছে, কেউ টাকা জমা দিচ্ছে, কেউ টাকা তুলছে, কিংবা টাকা তোলা জমা নেওয়ার জন্য লম্বা লাইন। কিন্তু ক্যাশলেস ব্যাংকিং, সেটি যদি আপনি আসলে একটু দর্শকদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দিতেন। ধন্যবাদ। এটা আসলে এখনকার যুগে আসলে খুবই আলোচিত একটা টপিক। সো বেসিক্যালি এটা আমাদের কোভিডের সময়ের আগে যদি আমরা চিন্তা করি, তখন কিন্তু আসলে সবাই ক্যাশ ট্রানজ্যাকশনই করতো বেশি। জি। বাট কোভিডের সময় যখন মানুষের একটু আনাগোনা যখন, অর্থাৎ মোবিলিটি যখন কমে গেল, ব্যাংকগুলো তখন কিন্তু আলটিমেটলি কাস্টমার সার্ভিস কিন্তু দিয়েছে। অফিস থেকে আপনার এটিএমের মাধ্যমে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে, এবং কাস্টমাররা কিন্তু তখন নিরুপায় ছিল যে আপনার মোবিলিটি নাই, ঘরে টাকা নাই, কিন্তু ট্রানজ্যাকশন করতে হচ্ছে। তখন থেকেই কিন্তু এই কোভিডের সময় থেকেই কিন্তু আসলে ক্যাশলেস ট্রানজ্যাকশনগুলো আরও ফ্যামিলিয়ার হয়েছে, যদিও ব্যাংকগুলো চেষ্টা করছে অনেক আগে থেকেই যাতে আপনার কাউন্টারে ভিড়টা কম হয়। সো ক্যাশলেস তো আবার হবে না, সো বেসিক্যালি লেস ক্যাশ হতে পারে, কারণ একেবারে নগদবিহীন ট্রানজ্যাকশন তো আসলে হবে না। যেটা আমরা যদি বৈশ্বিক ইনফরমেশন যদি দেখি, তাহলে সুইডেন হচ্ছে সবচেয়ে পৃথিবীর মধ্যে এগিয়ে আছে যে দেশ। তারা শুরু করেছিল যে ক্যাশলেস লেনদেন করবে 100%। তাদের কিন্তু টোটাল যে মুদ্রা বিনিময় যেটা হয় তার 4% হচ্ছে আপনার মুদ্রা, অর্থাৎ কাগজি মুদ্রা, মানে নগদ যে না লেনদেন না, নগদী যে মুদ্রা, অর্থাৎ যে আমাদের যেরকম টাকা, কাগজি টাকা, সেরকম কাগজি মুদ্রা হচ্ছে তাদের দেশের যে কারেন্সি, সেটা হচ্ছে টোটাল যে মুদ্রা বিনিময় হয় তার 4%। এবং তাদের যদি ট্রানজ্যাকশন দেখেন, ট্রানজ্যাকশনের কিন্তু অলমোস্ট 98% হচ্ছে ক্যাশলেস, এবং দোকানগুলোতে লেখা থাকে যে আমরা নগদ বিনিময় হবে না। তো যার ফলে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে কার্ডের মাধ্যমে বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা মোবাইল এমএফএস এর মাধ্যমে আপনাকে পেমেন্টটা করতে হচ্ছে। সো আমাদের দেশে আপনি যেটা বললেন, আমাদের দেশে টোটাল যদি এই বিনিময়যোগ্য মুদ্রা যদি বলেন, সেটা হচ্ছে 17,41,00,000, যেটা 2023 সালের একটা ইনফরমেশন দেখেছিলাম। তার মধ্যে 2,75,000 কোটি টাকা হচ্ছে আপনার কাগজি মুদ্রা। সো অলমোস্ট 16%, অর্থাৎ টোটাল যে লেনদেনের যে মুদ্রার যে সংস্থান, অর্থাৎ যে পরিমাণ লাগে, তার 16% হচ্ছে কাগজি মুদ্রা, অর্থাৎ ছাপানো কাগজি মুদ্রায় আমাদের লেনদেন হয়। তো এইটা কোভিডের সময়ে সরকার ওই সময় যেহেতু প্রণোদনা দিয়েছিল, প্রায় 38,000 কোটি টাকা আবার নতুন নোট ছাপিয়েছে, এবং 2021-এও প্রায় 18,000 কোটি টাকা আপনার মুদ্রা ছাপানো হয়েছে, যার ফলে একটা সময় ছিল প্রায় 2,90,000 কোটি টাকা। ওইখান থেকে কিছু যে ডিস্ট্রাকশন হয়, যেগুলো সয়েল নোট বা যেগুলো ছেঁড়া ফাটা, সেগুলো করার পরে এখন প্রায় 2,75,000 কোটি টাকা আমাদের বিনিময়যোগ্য মুদ্রা, অর্থাৎ কাগজি মুদ্রা আমাদের অ্যাভেলেবল। সো
আলটিমেটলি আপনি যেটা বলেছেন যে বাংলাদেশে ইন্টার অপারেবল প্ল্যাটফর্ম, অর্থাৎ যেটাকে বলে বিনিময় যে প্ল্যাটফর্ম, বাংলাদেশ ব্যাংক 10টা ব্যাংক এবং এমএফএস এর মাধ্যমে যে সংযোগটা করেছে, পরীক্ষামূলক যেটা করেছে, এবং আপনি পত্রিকাতে দেখেছেন বা আপনারা বোধহয় কাভারেজ করেছেন যে প্রথমটা শুরু করে গভর্নরের নেতৃত্বে মতিঝিল এরিয়াতে, যে সেখানে কোনো ক্যাশ ট্রানজাকশন হবে না, অর্থাৎ ক্যাশলেস ট্রানজাকশন হবে। পরবর্তীতে রিপোর্টও করেছি। পরবর্তীতে গুলশানের যে 1 নম্বরে যে মার্কেট, সেখানে কিন্তু পরীক্ষামূলকভাবে হচ্ছে যেখানে আপনার ক্যাশলেস ট্রানজাকশন হবে। সো আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইড, যেখানে সুইডেনের পর অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং সেই সাথে আপনি যদি নেদারল্যান্ড বলেন, এদিকে চায়না, এরা কিন্তু সবাই আপনার ক্যাশ ট্রানজাকশন কিন্তু কমিয়ে ফেলছে। কারণ আপনি যত ক্যাশলেস যত করবেন তত কিন্তু আপনার মোবিলিটি বাড়বে, আপনার খরচ কমবে। কারণ ব্রাঞ্চে গিয়ে টাকা আনা এবং এটার জন্য কিন্তু আবার ক্যারি করাও কিন্তু একটা মানে একই সঙ্গে এটা সময় অপচয় হচ্ছে, একই সঙ্গে আবার ঝুঁকি বাড়ছে। ঝুঁকি বাড়ছে ডেফিনেটলি। কিন্তু একটি বিষয় যেটি হচ্ছে যে এই যে প্রযুক্তির যে সুবিধা, ডিজিটাল অর্থনীতির যে সুবিধা, এইটি আসলে আপনি যেটি বলছিলেন যে এটা আসলে চালু করেছিল সুইডেন এবং সেখানে 98% এখন ক্যাশলেস লেনদেন হচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে সেখানে তো তথ্য প্রযুক্তিগত জ্ঞানের দিক থেকে সেই দেশের মানুষ অনেক বেশি আপডেট, কিন্তু বাংলাদেশে যারা এটা বাস্তবায়ন করবে, আমাদের দেশের তো অধিকাংশ মানুষই একটু প্রযুক্তিগত কম জ্ঞান সম্পন্ন। তাছাড়া যারা ছোট ছোট দোকানদার আছে তাদেরও এ ব্যাপারে খুব বেশি জ্ঞান নাই। তো সেক্ষেত্রে আসলে এটা চ্যালেঞ্জ না বাংলাদেশে এটা বাস্তবায়ন করা? না, চ্যালেঞ্জ তো অবশ্যই। যেখানে চ্যালেঞ্জ সেখানে কিন্তু অপরচুনিটিও আছে, এটা দেখতে হবে। এখন যদি আপনি যদি ডেটা দেখেন, আপনি আমাদের যে টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের ওইখানে যদি আপনি দেখেন ডেটাটা, প্রায় 11 কোটি মানুষ কিন্তু ইন্টারনেট ইউজ করছে। সো তার মধ্যে আপনি যদি আবার এই 11 কোটি মানুষের মধ্যে আপনি যদি বলেন যে না ইন্টারনেট ব্যাংকিং ইউজ করছে কতজন, সেটার পরিমাণ কিন্তু অনেক কম। সেটা হচ্ছে আপনার টোটাল প্রায় 76 লক্ষ। তো আলটিমেটলি এখন যেরকম ব্যাংকের নেটওয়ার্ক, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ব্যাংকগুলোও যেভাবে এগিয়ে আসছে, আপনার বর্তমানে প্রায় 12,000-এর উপরে হচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চ। এজেন্ট ব্যাংকিং আছে 15,000-এর উপরে, এবং সেই সাথে অল্টারনেটিভ ভেহিকল হিসেবে প্রায় 13,000-এর উপরে আছে এটিএম। দেন প্রায় 1,06,000 হচ্ছে পজ মেশিন। আপনি যদি দোকানে দোকানে যান, আপনি যেটা বলছেন যে দোকানদারদের, যে আমরা যখন হোটেলে রেস্টুরেন্টে খেতে যাই তখন, এবং 415টা সিডিএম, এবং আরেকটা জিনিস রিসেন্টলি যেটা হচ্ছে যে প্রায় 3,500-এর মতো আপনার সিআরএম মেশিন। সিআরএম হচ্ছে ক্যাশ রিসাইকেল মেশিন, অর্থাৎ আপনি ব্রাঞ্চের কাউন্টারে না গিয়ে আপনি কিন্তু টাকাটা আপনি ওই মেশিনে দিলেই সে কাউন্ট করে আপনার রিসিভ করছে এবং আপনার অ্যাকাউন্টেও আপনার জমা হয়ে যাচ্ছে, এবং অ্যাকর্ডিংলি আপনি আবার ওইখান থেকে টাকা তুলতেও পারছেন। সো এটা তো গেল নগদ, বাট আলটিমেটলি আপনি যদি নগদটাকে যদি অ্যাভয়েড করতে চান, আপনি যেটা বলেছেন যে আমার গ্রামের যে জনগণ, প্রান্তিক যে জনগোষ্ঠী বা দোকানদার যারা এসএমই যে কাস্টমার, তারা এওয়ার কিনা, আপনি যদি এমএফএস সার্ভিস যদি দেখেন, অর্থাৎ মোবাইল অপারেটর যদি দেখেন, বিকাশ কিন্তু বাংলাদেশে বিশাল একটা রেভলিউশন ঘটিয়ে দিচ্ছে, তাই না? ওদের প্রায় 47 মিলিয়ন হচ্ছে আপনার অ্যাক্টিভ কাস্টমার। মানে শিক্ষিত অশিক্ষিত বলতে গেলে শিক্ষিত অশিক্ষিত সবাই। আপনার এই 47 মিলিয়ন, এটা ছিল 2021-এ, 2022-এ সেটা হয়ে গেছে 57 মিলিয়ন অ্যাক্টিভ কাস্টমার, এবং তাদের ট্রানজ্যাকশন প্রায় 6.5 বিলিয়ন টাকা। সো এখন এটা এদের যে গ্রোথ, এটা কিন্তু ইয়ার অন ইয়ার গ্রোথ হচ্ছে প্রায় 25%-এর উপরে। সো দ্যাট আমরা বুঝতে পারছি যে আসলে মানুষ কিন্তু সক্রিয়। তারা এই যে নগদ যে লেনদেন, একটা গার্মেন্টসের এমপ্লয়ি, তারা কিন্তু এখন নগদে না করে ওরা বিকাশে টাকা পাঠাচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা করছি যে ব্যাংকাররা, যেটা প্রত্যেকটা কর্পোরেটের আমরা যেটা পেরোল অ্যাকাউন্ট বলি আমরা, প্রত্যেকটা কর্পোরেটের অর্থাৎ 20 থেকে 25 জন এমপ্লয়ি যেখানে আছে সেখানে আমরা পেরোল ব্যাংকিং অফার করছি। অর্থাৎ তাদের যে এন্টার যে বেতন, সেই বেতনটা কিন্তু আগে কি হতো, আপনি মাঝে মাঝে পত্রিকা দেখতেন যে 5 কোটি 10 কোটি টাকা যখন বেতনের জন্য উঠিয়ে নিচ্ছে গার্মেন্টসের এমপ্লয়ীদের জন্য, ব্যাংক থেকে যাওয়ার পথে আপনার ছিনতাই হয়েছে। এখন কিন্তু এই নিউজগুলো আপনি দেখবেন না, এখন একেবারেই নাই বললে চলে। কারণ যেখানেই প্রসপেক্ট আছে সেইখানেই কিন্তু আপনার পেরোল ব্যাংকিং এর সুবিধাটা দিচ্ছি আমরা। অর্থাৎ পেরোল ব্যাংকিং এ এন্টার বেতনটা তাদের কিন্তু অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে, এবং পেরোল কার্ডের মাধ্যমে তারা কিন্তু এই টাকাটা
যে কোনো এটিএম মেশিন থেকে তুলতে পারছে এবং তারা ধরেন যে ক্যাশ টাকা থাকলে কি হয়, আপনার খরচও কিন্তু বেশি হয়। জি। আপনি যখন কার্ডে থাকবে আপনি তখন কিন্তু খরচের হ্যাবিটের চাইতে আপনার তখন একটা সঞ্চয় প্রবণতা কিন্তু তখন বাড়বে। জি। তো যার ফলে আপনার এই যে ট্রানজ্যাকশনগুলো সেটা কিন্তু ক্যাশ ট্রানজ্যাকশনের চাইতে অলরেডি একটা আপনার ক্যাশলেস ট্রানজ্যাকশন কিন্তু আপনার ওই ইসের মাধ্যমে হচ্ছে, আপনার পেরোলের মাধ্যমে জি। হচ্ছে। এবং সেই সাথে আপনি যদি যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা হচ্ছে আপনার যে বিনিময় যে প্ল্যাটফর্ম এক পে বা টাকা পে যেটা হচ্ছে, এই টাকা পের মাধ্যমে ইনিশিয়ালি তো 10টা ব্যাংক এবং আমরা এই বিষয়টা একটু আপনার কাছে পরে আসবো, Okay. সেটি হচ্ছে টাকা পের বিষয়টা। জি। আপনি যেটা বলছিলেন যে এই যে ক্যাশলেস যে ট্রানজেকশন বা লেনদেন বা ব্যাংকিং যেটা, কিন্তু এর ফলে কি প্রচলিত যে ব্যাংকিং সিস্টেমটা, ধরেন যে একটা শাখায় অনেকগুলো মানুষ কাজ করছে, কিন্তু যখন আমার যখন আমার লেনদেন হবে ক্যাশলেস লেনদেন, তখন তো আসলে খুব বেশি ম্যান পাওয়ারের প্রয়োজন হবে না। তাহলে কি প্রচলিত ধারার ব্যাংকিং ব্যবস্থা কিংবা এই ব্যাংকিং সিস্টেমটা সেটি আসলে চ্যালেঞ্জের মুখে পড়বে কিনা, এই বিষয়টা আমরা একটু আপনার কাছে শুনবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থা নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইস্টার্ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, বিরতির পর আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আপনার কাছে আমি যে জিনিসটি জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে এই যে ক্যাশলেস ব্যাংকিং যে ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি, অর্থাৎ ডিজিটাল ব্যাংকিং, সেক্ষেত্রে প্রচলিত ধারার ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে সেটি ঝুঁকি তৈরি করবে কিনা, খুবই সংক্ষিপ্তভাবে। না, একেবারেই ঝুঁকি তৈরি করবে না। এটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল মোবিলিটিটা একটু কমে যাবে। কারণ আপনি সে কথার কথা আপনি একটা পেমেন্ট করবেন, আপনার ইউটিলিটি বিল পেমেন্ট করবেন, তার জন্যই কিন্তু ব্যাংকের কাউন্টারে যেতে হতো। বাট আপনি এখন যেটা করতে হচ্ছে, আপনি কিন্তু মোবাইল অ্যাপসের মাধ্যমে বা এমএফএস সেবা যেগুলো আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারছেন। যে খুচরা যে ট্রানজ্যাকশনগুলো সেগুলো কিন্তু কমে যাচ্ছে। এবং আপনি যে বড় যে ট্রানজ্যাকশনের কথা যদি বলেন, সো আলটিমেটলি আমাদের কি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যত বেশি হচ্ছে তত কিন্তু আপনার ব্যাংকিং নেটের মধ্যে লোকজন কিন্তু সম্পৃক্ত হচ্ছে। আগে যদি কথার কথা যদি 2 কোটি মানুষ যদি ব্যাংকেবল বা ব্যাংকের মধ্যে ট্রানজ্যাকশন করতো, এখন কিন্তু 4 কোটি মানুষ সম্পৃক্ত হচ্ছে। তো যার ফলে আপনার যখনই আপনার অ্যাকাউন্ট বাড়বে তত কিন্তু আপনার ক্যাশ ট্রানজ্যাকশন বা ক্যাশের আপনার উপরে চাপ বেশি পড়বে। তার মানে এই না যে আপনার প্রতিনিয়ত একই পরিমাণ লোক আছে, সো আমার ব্যাংকের ব্রাঞ্চও একই পরিমাণ আছে, সো আপনি সমসংখ্যক লোককে আপনি সেবা দিচ্ছেন। সো যেভাবে আপনার ব্যাংকিং অ্যাকাউন্ট বাড়ছে সেই অনুযায়ী কিন্তু আপনার লোক বা আপনার ব্রাঞ্চ কিন্তু বাড়ছে না। তো যার ফলে আপনার একটা অংশ কিন্তু আপনি সেবাটা প্রদান করতে পারছেন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বা আপনার ডিজিটাল ব্যাংকিং এর মাধ্যমে। তার মানে এই না যে আপনার ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যাবে, সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আরেকটি বিষয় জানতে চাই, যেটি আপনি বলছিলেন কি বিরতির আগে, যে টাকা পে যে ব্যবস্থাটা আমরা চালু করলাম সেটির আসলে কি অবস্থা? টাকা পে যেটা যে বিনিময় যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে কি আগে যেটা হচ্ছে লাইক একটা ব্যাংকের পেমেন্টটা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে আরেকটা অ্যাকাউন্টে আপনার সেটেলমেন্ট হতো। বাট এখন কি হচ্ছে, আপনার অ্যাকাউন্ট হচ্ছে আপনার এমএফএস কোম্পানির সাথে, অর্থাৎ লাইক আপনার বিকাশের সাথে, আর আপনি পেমেন্টটা করছেন বা নগদের সাথে, আর আপনি পেমেন্টটা করছেন ব্যাংক অ্যাকাউন্ট থেকে। সো ব্যাংক অ্যাকাউন্ট থেকে যখন ট্রানজ্যাকশনটা করছেন তখন কিন্তু এইটা আপনার ওই বিকাশের অ্যাকাউন্টে বা নগদের অ্যাকাউন্টে, অথবা এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে যে কটা ব্যাংক সম্পৃক্ত যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টেই কিন্তু আপনি একদম সাথে সাথে ট্রানজ্যাকশন করতে পারছেন এবং এটা সেটেল হয়ে যাচ্ছে, যেটাকে বলে ইন্টার অপারেবল যে প্ল্যাটফর্ম, অর্থাৎ বিনিময়। আপনি যখনই ট্রানজ্যাকশনটা করছেন তখনই কিন্তু কাস্টমার ও পেয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রেতা যখন পেমেন্ট করছে বিক্রেতা কিন্তু দেখতে পাচ্ছে তার মোবাইলে যে আমি টাকা পেয়েছি। বাট যেটা এই গ্রোথটা ইনিশিয়ালি ধরেন এটা প্রায় 40% হারে গ্রোথ, অর্থাৎ পেনিট্রেশন রেটটা প্রায় 40%। এটা একটা সময় গিয়ে হয়তো বা কমবে,
কমবে এই কারণে, কারণ প্রথম দিকে তো সবার একটা অ্যাওয়ারনেস বিল্ডিং হচ্ছে এবং সেই সাথে সবাই সম্পৃক্ত হচ্ছে। আস্তে আস্তে এটা যখন জনপ্রিয়তা পাবে, সবাই যখন মোটামুটি আমার কাভারেজের মধ্যে চলে আসবে, তখন হয়তো বা এই পেনিট্রেশন রেটটা কমে যাবে। জি। বাট আলটিমেটলি বৃহত্তর একটা জনগোষ্ঠী কিন্তু এই বিনিময় প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের দে ক্যান ডু দেয়ার ট্রানজাকশন। না, কিন্তু সর্বজনীন কিউআর কোড সিস্টেমটা তো এখনো পুরোপুরি চালু করা যাচ্ছে না। যেটা এই যে আপনার এই বিনিময়ের মাধ্যমে যে বাংলা কিউআর কোডের মাধ্যমে বিনিময় প্ল্যাটফর্মের সাথে যারা সংযুক্ত, আলটিমেটলি এটা তো পরীক্ষামূলকভাবে চলছে। 10টা ব্যাংক এবং কয়েকটা এমএফএস কোম্পানির সাথে যেটা করা হয়েছে। বাট আলটিমেটলি এটা তো অ্যাক্রস দ্য কান্ট্রি সবগুলো ব্যাংক, এনবিএফআই এবং সেই সাথে যত মোবাইল সার্ভিস অপারেটর আছে সবার সাথে তো ইন্টিগ্রেশন হবে। তখন কিন্তু আলটিমেটলি গ্রামের একজন মহিলা, সেও কিন্তু আপনার ওই বিকাশের মাধ্যমে মাছ কিনতে পারবে। সো যে আপনি যেটা বলছেন যে এটার জন্য কিন্তু একটা অ্যাওয়ারনেস দরকার, তাদেরকে আপনার এই নেটের মধ্যে আনা দরকার, ব্যাংকিং নেটের মধ্যে বা ট্রানজ্যাকশন নেটের মধ্যে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা এমএফএস সেবার মাধ্যমে আপনি যখন সম্পৃক্ত করতে পারবেন তখনই একমাত্র এটা সম্ভব হবে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা যখন ব্যাংকে লেনদেন করি, তখন তো আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় সন্দেহজনক লেনদেনও থাকে। জি। কিন্তু আমরা যখন ডিজিটালি লেনদেন করব, অর্থাৎ ক্যাশলেস যখন আমরা ট্রানজ্যাকশনটা করব, তখন তো আসলে যেমন যদি বিকাশ বা নগদের সঙ্গে আমরা যে লেনদেনটা করি, তখন তো এটা রেকর্ড থাকছে। জি। তার মানে আমি জানতে চাচ্ছি, এই যে ক্যাশলেস যদি ব্যাংকিং ব্যবস্থা পুরোদমে চালু হয়, তাহলে কি ধরেন যে সন্দেহজনক লেনদেন কিংবা কি বলবো ব্ল্যাক মানি, ঘুষ, দুর্নীতি, অর্থ পাচার, এগুলো আসলে কমে আসবে কিনা? আমার ধারণা কমে আসবে, কারণ হচ্ছে কিভাবে? কি আপনার এক হচ্ছে আপনার কাগজি মুদ্রার সরবরাহ কম। জি। সো আপনি চাইলেও কাগজি মুদ্রাতে এত টাকা আপনি সংরক্ষণ করে আরেকজনকে ঘুষ দিতে পারবেন না, এখন যেটা সম্ভব। জি। আরেকটা হচ্ছে আপনার অডিট ট্রেল থাকবে, কিন্তু আপনি যখন অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট বা অ্যাকাউন্ট থেকে আপনার এমএফএস কোম্পানিকে আপনি দিচ্ছেন, তখন কিন্তু একটা অডিট ট্রেল হয়ে যাচ্ছে। জি। যে তখন কিন্তু একটা রেগুলেটরি বডি এটা কিন্তু ট্র্যাক করতে পারবে যেই টাকাটা আপনি যখন প্রমাণিত হবে যে আপনি ঘুষ নিয়েছেন, বা কেউ যদি বলে যে আমি ওনাকে ঘুষ দিয়েছি, এখন কি আপনি খামে করে দিচ্ছেন, ওটার কিন্তু প্রমাণ থাকছে না। যেটা আমরা বিভিন্ন সময় পত্রিকাতে দেখেছি, আপনারা নিউজ করেছেন, ট্রাঙ্কের ভিতরে আবার বিভিন্ন ভল্ট তৈরি করেছে কাগজি মুদ্রা রাখার জন্য। তখন কিন্তু এই ভল্টে আপনি আর টাকা রাখার দরকার হবে না, কারণ আপনার এত টাকাও তো থাকবে না। আপনি যদি নগদ লেনদেন না হয়, আপনি যদি অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট যদি ট্রান্সফার করেন, সেটা কিন্তু অডিট ট্রেল হবে, এবং আপনি কেউ যদি সচেতন হয়, সে কিন্তু যে বুঝবে যে হ্যাঁ আমার এটা হয়তো বা সামনে যে কোনো রেগুলেটরি বডি অথবা আপনি এন্টি করাপশন থেকে এটা অডিট হইতে পারে, তখন কিন্তু আলটিমেটলি ধরা পড়ে যাবে। তা আমার ধারণা তখন ওই ব্ল্যাক মানি ট্রানজ্যাকশনগুলো কমে যাবে। আচ্ছা, একই সঙ্গে এটা কি অর্থ পাচারও রোধ করতে পারে কি? অর্থ পাচারের ক্ষেত্রে আসলে এমএফএস সার্ভিস দিয়ে তো আসলে অর্থ পাচার হয় না। যেটা আপনি এখন লাইক আমার রেমিটেন্স যদি আপনি এই চ্যানেলের মাধ্যমে আসে, সেটা কিন্তু কি প্রপার চ্যানেলে আসতেছে। আপনি যখন আবার বাইরে পাঠাবেন, সেটা কিন্তু প্রপার চ্যানেলে হবে। সো এইখানে কিন্তু অর্থ পাচার ব্যাপারটা এটাতে এনকারেজ হবে না, বরং এটা কন্ট্রোল ওয়েতে আপনি টোটাল সিস্টেম আপনার কন্ট্রোল করবে। এখানে আপনি $5 আপনি যদি বাইরে যদি পেমেন্ট করেন, সেটার জন্য কিন্তু আপনার জবাবদিহিতা আছে। কাজে অর্থ পাচার আসলে সম্ভব না এই ডিজিটাল ব্যাংকিং। তার মানে এই ডিজিটাল ব্যাংকিং এর মধ্য দিয়ে কালো টাকার অর্থনীতি একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আসবে আমার ধারণা, কিছুটা হলেও কমবে। জি, আমরা আসলে আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে ক্যাশলেস ব্যাংকিং এর কথা আমরা বলছি, তো সার্বিকভাবে আপনার আসলে আর কি বলার আছে? এখানে আসলে মেইন একটা পার্ট হচ্ছে ঝুঁকি, যেটা র্যানসমওয়্যার বলি আমরা, বা আমরা যেটাকে বলি যে বিভিন্ন সময়ে যে আপনার হ্যাকাররা আপনার হ্যাক করে অ্যাকাউন্ট থেকে। সো যেটা বাংলাদেশ ব্যাংক থেকেও একটা বিরাট অঙ্কের টাকা চলে গেল, এবং সেই সাথে বিভিন্ন দেশেই কিন্তু আপনি যদি দেখেন যে হ্যাকাররা কিন্তু সবসময় সক্রিয়। সো তারা যদি কোনো কারণে কোনো ব্যাংকের প্ল্যাটফর্মে যদি ঢুকতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমারের টাকাগুলো ট্রান্সফার করে নিয়ে যেতে পারে। সো এই রিস্কটাকে ম্যানেজ করার জন্যে আপনার যেরকম কার্ড সিস্টেমের জন্য পিসিআই ডিএসএস করা হচ্ছে, এটা সার্টিফিকেশন যদিও এক্সপেন্সিভ, বাট যারা একটু কমপ্লায়েন্ট ব্যাংক তারা কিন্তু এটা এই সার্টিফিকেশনটা নিচ্ছে। এবং সেই সাথে আপনার সিকিউরিটি ফায়ারওয়াল যেটাকে বলি আমরা, 4th জেনারেশন ফায়ারওয়াল সবাই চেষ্টা করে যে আমার ব্যাংকিং যে সফটওয়্যার যেটা, অর্থাৎ সিবিএস বলি আমরা, কোর ব্যাংকিং সফটওয়্যার, সেইখানে যাতে কোনো ক্রমে আমার ভালনারেবিলিটি যাতে না থাকে। এবং এটা কিন্তু
র্যান্ডমলি যে র্যানসমওয়্যারের যে আক্রমণগুলো সেগুলো কিন্তু গভর্নমেন্ট থেকেও যেরকম ট্র্যাক করা হচ্ছে এবং প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু আইটি ডিপার্টমেন্ট সবসময় সক্রিয়, জি যে কয়টা অ্যাটেম্প্ট হয়েছে এবং সেটা আমার ফায়ারওয়াল প্রোটেক্ট করতে পারছে কিনা বা আমার এখানে কোনো ধরনের দুর্বলতা আছে কিনা। যে আজকে যেরকম একটা পত্রিকাতে প্রথম আলোতে দেখলাম একটা ব্যাংকের সম্পর্কে এসছে, সেইখানে তারা একটা হ্যাকার গ্রুপ তারা বলেছে আমাদের এত টাকা না দিলে আমরা ইনফরমেশনগুলো শেয়ার করে দেবে, জি। এবং সেটা কিন্তু আলটিমেটলি একটা ওয়েবসাইটও আছে হ্যাকারদের, সেখানে অনেক সময় তারা এই ইনফরমেশনগুলো শেয়ারও করে। এই ইনফরমেশনের মাধ্যমে যখন শেয়ার করে তখন আবার অন্য হ্যাকার আবার চেষ্টা করে যে ঠিক আছে জি যেটা আমাদের যে এনআইডির যে ইনফরমেশনগুলো যেটা হয়ে গেল লিক হয়ে গেল, সো এই জিনিসগুলো আসলে আলটিমেটলি আপনি যদি প্রোটেক্ট করতে যান তাহলে আপনার একটা টাকাও ইনভেস্টমেন্ট করতে হবে, অর্থাৎ আমার কোর ব্যাংকিং সফটওয়্যারে যাতে কোনো হ্যাকার যাতে না ঢুকতে পারে, অর্থাৎ আমার এই ভার্নারেবিলিটি চেক করে আমাকে এখানে প্রোটেকশনটা দিতে হবে। না হলে আপনার কাস্টমার এন্ডে যে আস্থাটা, যে আমি যে ইন্টারনেট ব্যাংকিং সেবাটা নিব বা মোবাইল অ্যাপসের মাধ্যমে যে সেবাটা নিব বা ডিজিটাল ব্যাংকিংয়ে যে সেবাটা নিব, আমি কতটুকু রিলাই করছি। জি অনেকেই মনে করে যে আমি বোধহয় ক্যাশ ট্রানজ্যাকশন আমার জন্য সেফ, বাট আপনি যখন এই কি বলবো যে আস্থাটা যখন আপনি অর্জন করতে পারবেন তখন কিন্তু গ্রামে গঞ্জে যারা আপনি যেটা বলেছিলেন যে শিক্ষিতের হার, যারা অশিক্ষিত তারাও কিন্তু আপনার এমএফএস সেবা নিচ্ছে, সো আলটিমেটলি তারা এই ডিজিটাল ব্যাংকিংয়ের সেবাও নিতে পারবে। জি আমরাও আশা করি যে এইভাবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা চালুর সঙ্গে সঙ্গে যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও হয়তো বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করবে। তো আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আমাকে এটিএন নিউজের নিউজ আমাকে ইনভাইট করেছে তার জন্য। জি দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।